ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকের আমরা ক্লাস 8-এর চ্যাপ্টার 10-এর ত্রৈরাশিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। এটা হবে ত্রৈরাশিক পদ্ধতির প্রথম ক্লাস। আজকের যে আলোচনার বিষয় হবে ত্রৈরাশিক পদ্ধতি কি, সমানুপাতের নিয়মে ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান, আর সংক্ষিপ্ত নিয়মে ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান। এই তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ত্রৈরাশিক পদ্ধতি কি সেটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ নেব, মানে একটা সমস্যা সেটা নিয়েছি। সমস্যাটা কি আছে যে 6টি অঙ্ক বই কিনতে যদি 453 টাকা লাগে, তবে 14টি অঙ্ক বই কিনতে কত টাকা লাগবে? এই একটা সমস্যা। এই সমস্যাটাকে আমরা যদি গণিতের ভাষায় প্রকাশ করি তাহলে কেমন হবে সেটা দেখি। গণিতের ভাষায় তাই প্রকাশ করলে দুটো বিষয় এখানে দেখতে পাচ্ছি, দেখো। সেটা হচ্ছে মানে যেটা দুটো রাশি বলতে পারি। একটা হচ্ছে বইয়ের সংখ্যা, মানে 6টা বই আর এত টাকা, তাহলে 14টা বই কত, এই বইয়ের সংখ্যা একটা পাচ্ছি, আরটা কি আছে বইয়ের মূল্য। এই দুটো বিষয়। তাহলে প্রথম বিষয় যেটা আছে দেওয়া আছে 6টি বইয়ের দাম কত 453, আর 14টি বইয়ের কত দাম সেটা আমরা লিখব। সেটা বার করতে হবে, সেই জন্য আমরা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এখানে। যেহেতু বার করতে হবে তাই এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এই পুরো যে সমস্যাটা পুরো সমস্যাটার গণিতের ভাষায় যদি লিখি সেটা হবে এইটা। এই যে পুরোটা লেখা হয়েছে এইটা হচ্ছে গণিতের ভাষায় লিখলে এইটা দাঁড়ায় পুরো সমস্যাটাকে। ঠিক আছে? এইভাবে কোনো সমস্যা দেওয়া থাকলে গণিতের ভাষায় কীভাবে লিখতে হয়, যেটা মানে তোমার বার করতে হবে। ধরো 14টি অঙ্ক বই কিনতে কত টাকা লাগবে, এই যে কত টাকা লাগবে 14টি বই কিনতে, সেখানে বইয়ের সংখ্যাটা আগে, আর যেটা বার করতে হবে বইয়ের মূল্যটা বার করতে হবে, সেটাকে সবসময় ডান দিকে রেখে করতে হয়। বাম দিকে রেখে করতে পারো, কিন্তু সেটার থেকে ডান দিকে রাখাটাই বেটার হবে, বললে সুবিধা হবে, বুঝতেও মানে করতেও সহজ হবে। তাই সবসময়ের জন্য ডান দিকে রেখে করতে, বাম দিকে করার কোনো প্রয়োজন নেই, সবসময়ের জন্য ডান দিকে রেখেই করবে। তাহলে কোনো সমস্যাকে গণিতের ভাষায় কীভাবে লিখতে হয় সেটা হলো এইভাবে লিখতে হবে। সমস্যা দুটো আগে, বিষয় দুটো বা তিনটে থাকতে পারে, 4টে থাকতে পারে, সেগুলো বিষয় দুটো লিখে নিয়ে যেভাবে আছে সেভাবে। যেমন 6টা বইয়ের দাম, এই বইয়ের সংখ্যার জায়গায় 6 লিখেছি, বইয়ের মূল্য জায়গায় দাম কত 453। আবার এখানে 14টি বইয়ের সংখ্যায় 14, এর দাম কত হবে যেহেতু জানি না তাই দিকে আছে। এইভাবে গণিতের ভাষায় কিন্তু প্রকাশ করতে হয়। এটা হলো একটা বিষয়। প্রকাশ করার পরে এটা আমরা কীভাবে সমাধান করব, তার জন্য দেখব এই যে বইয়ের সংখ্যা আর বইয়ের মূল্য এদের মধ্যে কি সম্পর্ক আছে। এই সম্পর্কটা একটু কি দেখে নেওয়া যায়। দেখো, আমি যদি বইয়ের সংখ্যা বাড়াই, 6টা বইয়ের দাম 453, এবারে যদি আমি বইয়ের সংখ্যা বাড়াই 14টা বইয়ের দাম কত, নিশ্চয়ই বাড়বে না কমবে? তোমাদের কি মনে হয় ভেবে বলো? অবশ্যই বাড়বে, কারণ 6টা বইয়ের যা দাম 14টা বইয়ের দাম তো বেশি হবে, তাহলে বাড়বে। এবারে যদি বইয়ের দাম 14টা বইয়ের দাম যায়, তাতে যদি 6টা চলে যায়, মানে বইয়ের সংখ্যা যদি কমায় তাহলে কি দাম কমবে? সেই জন্য এখানে লেখা হয় তার সম্পর্ক তাহলে কি, যে বইয়ের সংখ্যার সঙ্গে বইয়ের মূল্যর সম্পর্কটা কি? সম্পর্কটাই যে বইয়ের সংখ্যা বাড়লে বইয়ের মূল্য বাড়বে, আর বইয়ের সংখ্যা কমলে বইয়ের মূল্য কমবে। এটাই হলো সম্পর্ক। তাই সম্পর্কটা কি লিখে নেওয়া হবে। এই সম্পর্ক যদি হয় এই দুটো রাশির ভিতরে, বইয়ের সংখ্যাটা রাশি, বইয়ের মূল্য রাশি, দুটো রাশির ভিতরে এই সম্পর্ক রকম হয়, একটা বাড়ালে একটা বাড়ছে, একটা কমালে আর একটা কমছে, তাহলে আমরা বলতে পারি এই যে দুটো রাশি বইয়ের সংখ্যা আর বইয়ের মূল্য এরা কিন্তু সরল সম্পর্কে আছে। এই দুটো রাশি এরা হচ্ছে সরল সম্পর্কে আছে, বইয়ের সংখ্যা আর বইয়ের মূল্য। এই বইয়ের সংখ্যা আর বইয়ের মূল্য এরা সরল সম্পর্কে আছে, এই কথা বলতে পারি, তাই লিখেছি। অর্থাৎ বইয়ের সংখ্যার সাথে বইয়ের মূল্য সরল সম্পর্ক আছে। যখনই সরল সম্পর্ক থাকবে তখন বলতে পারি যে এই যে বইয়ের সংখ্যা আর বইয়ের মূল্য এরা সরল সমানুপাতি। সরল সমানুপাতি অর্থ কি, মানে বইয়ের সংখ্যার যে অনুপাত আর বইয়ের মূল্যের যে অনুপাত সেটা হচ্ছে সমান হবে, তাই বলছে সরল সমানুপাতি। ঠিক আছে? তাই এটাও লিখতে পারি। সুতরাং বইয়ের সংখ্যা ও বইয়ের মূল্য সরল সমানুপাতি, যেহেতু তারা সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে থাকলে সরল সমানুপাতি হয়।
সরল সমানুপাতি হয়। আর সরল সমানুপাতি যদি হয় দুটো রাশি, তাহলে তাদের অনুপাত দুটো সমান হয়। তাই লিখেছি, অর্থাৎ বইয়ের সংখ্যার যে অনুপাত সমান সমান বইয়ের মূল্যের অনুপাত, এই দুটো সমান হবে। আর বইয়ের সংখ্যার অনুপাত কি আছে? 6:14 বইয়ের সংখ্যার অনুপাত। আর বইয়ের মূল্যের অনুপাত 453। এর কিছু নেই, মানে সেই জিজ্ঞাসা শেষে লিখেছি দেখো। সুতরাং 6:14 সমান সমান 453 জিজ্ঞাসা চিহ্ন। যদি কিছু নেই জিজ্ঞাসা চিহ্ন, এটা বোঝা গেল। তাহলে এইভাবে এটাকে লিখতে হয়। এবারে দেখো, এই যেটা আমরা পেয়েছি এখান থেকে যদি এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এক্স ধরে নিই, তাহলে এই সমাধান এখান থেকে করতে পারবো, এক্স এর মানটা বার করে নিতে পারবো। ঠিক আছে, সেটা যেমনভাবে পরের সমাধান সেভাবে করে নিতে পারবো। তাহলে কি হলো, একটা সমস্যা এটা ছিল, সেখান থেকে গণিতের ভাষায় লেখার পর এইভাবে আমরা সমাধান করলাম। এই যেভাবে করলাম এইটাকেই বলে ত্রৈরাশিক পদ্ধতি। তোমরা বলবে এই পদ্ধতি তো আমরা 7-এ শিখেছি, সমানুপাতের সাহায্যে সমাধান করা। হ্যাঁ ঠিক আছে, এই পদ্ধতিটা শিখেছে, কিন্তু এটাকে ত্রৈরাশিক পদ্ধতি কেন বলে সেটা কি জানতে? সেটা কেন বলে সেটাই আমরা এখানে জানবো। কেন ত্রৈরাশিক পদ্ধতি এটা বলা হয়। দেখো এখানে কি আছে, এই একটা চলরাশি আছে, এখানে যেটা আছে যে বইয়ের সংখ্যাটা চলরাশি আর বইয়ের মূল্যটা চলরাশি আছে। চলরাশি কেন বলছি, কেন এটা বাড়ছে, সংখ্যাটা 6 থেকে 14, আর যা হবে যা ধরবে, এখানে 6 থেকে 14 আর বাড়ছে 653, এটা অন্যরকম হবে। দুটো চলরাশি দেখো কি, দুটো চলরাশির এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই তিনটে পদ আমরা জানি, কিন্তু এই পদটা কিন্তু আমরা জানি না। এই 4 নম্বর পদটা আমরা জানি না। এই যে এটা তো সমানুপাত হলে এই সমানুপাতের 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদটা আমরা জানছি, কিন্তু 4 নম্বর পদটা আমরা জানছি না। যেহেতু এটা কি হচ্ছে, দুটো সম্পর্কযুক্ত একটা চলরাশির তিনটে পদ বা তিনটে রাশির মান, এটা রাশিও বলতে পারে, তিনটে পদ বা তিনটে রাশির মান জানা থাকলে আমরা কি করছি, চতুর্থ রাশির মানটা বার করতে পারছি। এখান থেকে আমরা কি বার করে নিতে পারবো। সেই জন্য এই পদ্ধতিটাকে বলা হয় ত্রৈরাশিক পদ্ধতি। মানে তিনটে পদের মান জানা আছে, তিনটে পদ বা তিনটে রাশির মান জানা আছে, তার সাহায্যে চতুর্থ পদের মান বা চতুর্থ রাশির মান জানতে পারছি। তাই এই পদ্ধতির নাম হয়েছে ত্রৈরাশিক পদ্ধতি। বোঝা গেল? সেটাই এখানে লিখেছি দেখো। ত্রৈরাশিক পদ্ধতিটা কি, যে দুটো সম্পর্কিত চলরাশির তিনটে রাশি বা পদের মান জানা থাকলে চতুর্থ রাশি বা পদের মান সহজেই নির্ণয় করা যায়। তাই এই পদ্ধতিকে ত্রৈরাশিক পদ্ধতি বলে। এবার বোঝা গেল যে ত্রৈরাশিক পদ্ধতিটা কি আর কেন একে ত্রৈরাশিক পদ্ধতি বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে দেখে নেওয়া যাক কয়েকটা উদাহরণ দিয়ে। মানে ত্রৈরাশিক পদ্ধতিটা দেখো, ত্রৈরাশিক পদ্ধতিটা আমরা দু রকম ভাবে সমাধান করতে পারি। এটা দেখলাম তো সমানুপাতের সাহায্যে করতে পারি, আরেকটা ওই সমানুপাতের সাহায্যে না করে আমরা সংক্ষিপ্ত নিয়মেও সেটাকে সমাধান করতে পারি। আগে আমরা ত্রৈরাশিক পদ্ধতিটাকে ওই সমানুপাতের নিয়মে যেটা করতে হয় করা হয়েছিল বললাম, ওই সমানুপাতের নিয়মে কীভাবে করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। দেখো মানে এই যেটা বলছি এটা হচ্ছে তোমরা মানে এইভাবেই সমাধানটা করতে পারো, বা সংক্ষিপ্ত নিয়মে সমাধান করো। দুটো প্রসেস বলবো, দুটো প্রসেসের মধ্যে যে কোনো যেটা তোমাদের সুবিধা হবে সেটাই তোমরা করবে। প্রথমে একটা দেখো সমস্যা, আগের সমস্যাটাই নিয়েছি, আগের সমস্যাটাই রয়েছে। তাহলে সমস্যাটা যেটা গণিত হয় তখন লিখতে হবে কীরকম সমস্যা, এই যে প্রশ্ন থাকবে এইরকম থাকলে তখন তোমাদের এটা লিখতে হবে যে গণিতের ভাষায় সমস্যাটি হয়ে, বা দাগ নম্বর দিয়ে লিখতে হবে কি, যে গণিতের ভাষায় 1 নম্বর দাগ নম্বর দিয়ে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখবে। লেখার পর সমস্যাটা কি, বইয়ের সংখ্যা, বইয়ের মূল্য লেখার পর তারপর সমস্যাটা লিখতে হবে এই 6, 453, 14 আর এটা জিজ্ঞাসা চিহ্ন, যে এটা বার করতে হবে। জানতে বললাম, এটাই হয়ে গেল গণিতের ভাষায় সমস্যাটি। এটাই কিন্তু লিখতে হবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে এইটা পুরো সব করতে হবে। ঠিক আছে, প্রথম কাজ হলো এইটা। তারপরের কাজ কি দেখবো, এদের মধ্যে সম্পর্কটা কি সেটা কি। তাই সম্পর্ক বলে লিখলাম। সম্পর্কটা কি, যে এটা তুমি সম্পর্ক লিখতে পারো, বা বললো সম্পর্কটি হলো, এরকমভাবে লিখতেও পারো। তার থেকে সহজ করে লিখলাম সম্পর্কটা কি, যে বইয়ের সংখ্যা বাড়লে বইয়ের মূল্য বাড়বে, আর বইয়ের সংখ্যা কমলে বইয়ের মূল্য কমবে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা লিখে ফেললাম। এই সম্পর্কটা হলে আমরা কি জানি, একটু আগে শিখলাম, এটা তাহলে কি সরল সমানুপাতি, মানে একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে একটা যদি কমে, তাহলে সেটা হয়ে যাবে সরল সমানুপাতি।
একটা চলরাশি বাড়লে আরেকটা চলরাশি যদি সেইভাবে বেড়ে যায়, আর একটা চলরাশি কমলে আরেকটা চলরাশি ঠিক সেই অনুপাতে যদি কমে, তাহলে আমরা তখনই বলবো সেই দুটো চলরাশি সরল সমানুপাতি। তাই লিখেছি। সুতরাং বইয়ের সংখ্যা ও বইয়ের মূল্য সরল সমানুপাতি। আর বেশি কিছু লিখতে হবে না। আগে যেটা লিখতে হয়েছিল সরল সম্পর্কে আছে, তারপরে সরল সমানুপাতি অর্থাৎ বইয়ের সংখ্যার অনুপাত সমান সমান অনুপাত এরকম বলেছিলাম। কত কিছু লেখার কোনো প্রয়োজন নেই। শুধু তোমরা হয় লিখতে পারো যে বইয়ের সংখ্যা বইয়ের মূল্য সরল সমানুপাতি, বা এটাও লিখতে পারো, এটা না লিখে যে ওই বইয়ের সংখ্যার সাথে বইয়ের মূল্য এরা সরল সম্পর্কে আছে, এটা লিখতে পারো। ঠিক আছে, সমানুপাতের সাহায্যে যখন করবে সরল সম্পর্কে আছে বলে, তারপরে যেটা হবে লিখতে হবে কি, অতএব অনুপাত দুটো কি সমান, 6:14 সমান সমান 453 মানে 453 লিখে আছে। এইভাবে লিখবে যে কোনো একটা লেখার পর, আর বেশি কিছু প্রয়োজন নেই। এটা হয়ে গেল। এবার এটাকে কীভাবে সমাধান করতে হবে সেটা করতে হবে। এইটাকে একটা ধরে নেবে, ঠিক আছে, কিছু একটা ধরে নিতে হবে। সেজন্য দেখো কিছু একটা আমরা এখানে ধরে নিয়েছি, এরভাবে লিখবে। এখন ধরি বলে লেখার পর 14টি বইয়ের মূল্য ধরে নিয়েছি ওয়াই টাকা। 14টি বইয়ের মূল্য ওয়াইটা তো বার করতে বলেছে, 14টি বইয়ের মূল্য কত, আমি ধরে নিই 14টি বইয়ের মূল্য ওয়াই টাকা। তাহলে ওই আগের যেটা অনুপাত, তাহলে কী হবে, তাহলে অনুপাত এরকম হয়ে যাবে 6:14 4:3 মানে যেটা ধরে নিয়েছি তার জায়গায় জিজ্ঞাসা জায়গায় ওয়াই হয়ে যাবে। এবার এটাকে সমাধান জানানো হবে, পরে সেভাবে করবো আমরা। সমাধান করলে 6/14 সমান সমান এটা 453 কত হবে, ওয়াই হয়ে যাবে। এবারে দেখো এটা কোনাকুনি গুণ, যেমন ওরা সমাধান করে কোনাকুনি গুণ করলাম, পরে এটা কী আসে দেখো 6y, এটা গুণ করলে 4:3 এটা গুণ করবো না, কিন্তু গুণ হিসাবে রেখে দেবো, একেবারে শেষে গিয়ে গুণ করবো। তাহলে ওয়াই সমান কত আসবে, ওয়াই সমান চলে আসবে এত বা এত। আর এটাকে এবারে কাটাকাটি করবো, করে যে মানটা হবে, এটা যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে যদি কাটি দেখো 2, 3 দোকানে 6, এটা 7 দোকানে 14 হলো 7, আর 3টা যদি আমরা কাটি, 3 আছে 3, 3 5 15, আবার 3 আছে 3, তাহলে 151 × 7 গুণ করলে কত হবে দেখো, এটা হবে 1057। তাহলে বোঝা গেল প্রসেসটা কি, এইভাবেই করতে হবে। তাহলে এবারে কি, এই যে হয়ে গেল, আমাদের কাজ হয়ে গেছে, ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেছি। এবার লিখবো কি, 14টি বইয়ের লিখতে হবে, অতএব 14টি অঙ্ক বই কিনতে আমাদের কত লাগবে, অঙ্ক বই কিনতে 1057 টাকা লাগবে। এই হলো আমাদের সমানুপাতের নিয়মে ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করলাম। এটা একটা সমস্যা নিয়ে বুঝিয়ে দিলাম। এবার দেখো আর একটা সমস্যা নিয়ে করে দেখা যাক কি হয়। এই পদ্ধতিতে করব। একটা সমাধান দেখো, এখানে 15 জন শ্রমিক যদি 8 দিনে একটি যন্ত্র তৈরি করতে পারেন, তবে 20 জন শ্রমিক কত দিনে অনুরূপ একটি যন্ত্র তৈরি করতে পারবেন। এটা একটা সমস্যা। এই সমস্যাটা আমরা কেন নিলাম বুঝতে পারবো। দেখো গণিতের ভাষায় কি হয়, গণিতের ভাষায় সমস্যাটি কী হয় দেখে নেওয়া যায়। এখানে কী কী বিষয় আছে, শ্রমিক সংখ্যা আছে আর সময় আছে, কত দিনে শেষ করে সময়। তাই লিখবো কি, শ্রমিক সংখ্যা সময়। এটা তোমাকে বুঝতে হবে চলরাশি দুটো কী হবে, মানে সমস্যাটা পড়ে বুঝে নিতে চলরাশি দুটো কী হবে। দিন বা ঘন্টা এরকম থাকলে তখন সেটা বুঝবে সেটা সময় আছে। আর তারপর এখানে 15 জন শ্রমিক মানে শ্রমিক সংখ্যা, এভাবে বুঝতে হবে। কিন্তু বুঝতে পারলে তবে কিন্তু এইভাবে করতে পারে, এটাকে বুঝতে হবে। মানে এইগুলো বুঝতে গেলে কী হতে হবে, বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। বই যেগুলো আছে এছাড়া অন্য অন্য সমস্যাগুলো সমাধান করলে তোমরা বুঝতে হবে বিভিন্ন বই থেকে। তাহলে দেখো এক্ষেত্রে যেটা করছি, শ্রমিক সংখ্যা সময়। তাহলে শ্রমিক সংখ্যা কত আছে, 15 জন শ্রমিক 8 দিনে। তারা প্রথমে 15 জন শ্রমিক, এখানে 15 লিখবো, এখানে 15 জন শ্রমিক 8 দিন, ঠিক আছে। আর 20 জন শ্রমিক, এখানে 20 জন শ্রমিক কত দিনে, সেটাই আমরা করব, ঠিক আছে। সেটাই দেখো করেছি, সেটাই আমরা এখানে লিখেছি, 15 জন শ্রমিক 8 দিনে আর 20 জন শ্রমিক কত দিনে করতে পারবে। এই সমস্যাটা হয়ে গেল। এবার আমাকে বার করতে হবে কি, যা করেছিলাম আগে, এই দুটো রাশির মধ্যে সম্পর্কটা কি। যদি দেখো যন্ত্র তৈরি করতে শ্রমিকের সংখ্যা যদি বাড়ায়, তাহলে সময় তো আমার কম লাগবে। একটা যন্ত্র তৈরি করতে অনেকগুলো শ্রমিক যদি নিয়ে আসি, তাহলে সময় তো খুব কম লাগবে। এবার যদি শ্রমিকের সংখ্যা কমাই, যা ছিল তার থেকে যদি কমিয়ে দিই, তাহলে সময়টা বেশি লাগবে, বেশি দিন ধরে করতে হবে, সেটাই লিখেছি। তাহলে শ্রমিকের সংখ্যা কমালে সময় বেশি লাগবে। তাহলে এখানে কি হচ্ছে, শ্রমিক সংখ্যা বাড়ালে সময় কম হচ্ছে, মানে উল্টোটা। বাড়ালে যদি বাড়তো তাহলে সরল সমানুপাত হতো। এখানে কিন্তু হচ্ছে বাড়ালে সময় কম লাগতো, দুটো চলে আসছে, একটা বাড়ছে একটা কমছে, বা একটা কমছে একটা বাড়ছে,
বিপরীত হচ্ছে, তখনই হবে কি এদের মধ্যে সম্পর্কটা কী হবে, ব্যস্ত সম্পর্ক। তাই দেখো লেখা হয়েছে শ্রমিক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতে। এবার যখনই ব্যস্ত সমানুপাতে হবে তখন কি সরল সমানুপাতে হলে কি হয়েছিল, এইটা আর এই দুটো অনুপাত মানে 15:20 আর 8 জিজ্ঞাসা ছিল, এই দুটো অনুপাত সমান হয়েছিল। ব্যস্ত সমানুপাতে হলে কি হবে, এই অনুপাতের সঙ্গে এইটার হয় ব্যস্ত অনুপাত সমান হবে, না হলে এটার সঙ্গে এর ব্যস্ত অনুপাত সমান হবে। এর ব্যস্ত অনুপাত মানে কি, এটা যদি এর অনুপাত যদি এটা হয় 8 জিজ্ঞাসা চিহ্ন, তার সঙ্গে সমান হবে কিন্তু 15:20 না, 15:20 হলে তাহলে তো সরল সমানুপাতে হয়ে যেত। ওটা করলে হবে না, ওটা করতে হবে 20:15। 20:15। আর তুমি যদি এটা করো, ওটা না করে তুমি এটা করো যে 15:20 রাখো, 15:20 যদি রাখো, রেখে যদি তুমি মনে করছো না 15:20 রাখবো, এইটাকে পরিবর্তন করবো, এইটা উল্টে দেবো। উল্টে দিলে কত, জিজ্ঞাসা চিহ্নটা আগে হবে 8 হয়ে যাবে। যে কোনো একটা করতে পারো, হয় এটা নয় এটা, যে কোনো একটা। দেখা যাক এখানে কি করা হয়েছে। এখানে দেখো প্রথমটাকে উল্টে নেওয়া হয়েছে। প্রথমটা 15:20 না করে 20:15 করা উল্টে নেওয়া হয়েছে। দ্বিতীয়টা ঠিক আছে 8 জিজ্ঞাসা চিহ্ন। বোঝা গেল? এইভাবে যে কোনো একটা উল্টে নিতে হবে, যে কোনো একটা অনুপাত উল্টে যাবে। যখনই ব্যস্ত সমানুপাতে হবে তখনই যে কোনো একটা অনুপাতকে তুমি উল্টে নিতে পারো। সবসময়ের জন্য তোমরা এইটা এইভাবে এই দিকটা ঠিক রেখে এই দিকটা উল্টে নিয়ে দেখবে তোমাদের সুবিধা হবে। তোমরা যদি এটা না করো তোমাদের মতো করতে পারো, সেটা করো, ব্যাস। আমার যেটা মনে হয় সেটা হলো এইভাবে প্রথম দিকটা উল্টে নিয়ে দ্বিতীয় দিকটা ঠিক রাখো, ব্যাস। ঠিক আছে, তাহলে এবারে দেখো, তাহলে এইটাকে সমাধান যেমনভাবে আগে করেছিলাম সেইভাবে এই জিজ্ঞাসা চিহ্নটাকে ধরে নেবো। মানে আমি এখানে দেখো বলেছে 20 জন শ্রমিক কতদিনে অনুরূপ, আমি এরকম 20 জন শ্রমিক কতদিনে, মানে আমি যদি লিখি 20 জন শ্রমিক এক্স দিনে অনুরূপ একটা তৈরি করবো, এরকম ধরে নিতে পারি। আর সেটা লিখলে অনেকটা বড় হয়ে যাবে, তাই সেটা না লিখে আমি এখানে কি ধরে নিয়েছি দেখো, লিখেছি নিম্ন সময়। তুমি এরকমভাবে তুমিটাও এইভাবে করতে পারো, নিম্ন সময়। ওখানে রাশিটা কী ছিল, সময় ছিল। সময় আর এখানে সময় আর শ্রমিক, নিম্ন সময়টা আমাকে বার করতে হবে, তাই এটা নির্ণয় করতে হবে। তাই লিখেছি নিম্ন সময়। এখন ধরি নিম্ন সময়, ওখানে সময় ছাড়া যদি অন্য কিছু থাকতো তা সেরকম সেটাই লিখতে, যদি শ্রমিক থাকতো শ্রমিকের সংখ্যা, নিম্ন শ্রমিকের সংখ্যা। ঠিক আছে, এইভাবে লিখতে হতো। মানে যখন এইটাকে বড়, তুমি যদি নিম্ন সময় না লিখে এইটা পুরো লিখতে চাও, মানে 20 জন শ্রমিক এক্স দিনে বা ওয়াই দিনে অনুবেটি যা তৈরি করতে পারবে, এরকমভাবে ধরতেও পারে। সেটা লিখলে কি বড় হয়ে যায় বলে আমি শুধু সহজ আর একটু ছোটো করে লেখার জন্য এইটা লিখেছি। এটা তোমরা লিখতেও পারো, কোনো ভুল নেই। ঠিক আছে, তাহলে এখন ধরি নিম্ন সময় ওয়াই দিন, ওই লিখব। তারপরে তাহলে অনুপাতটা কী দাঁড়াবে, ওই জিজ্ঞাসার জায়গায় ওয়াই হয়ে যাবে, তাই করেছি। তারপরে যেমন ধরো পরে দেখো, বা 20/15 সমান এটা হয়ে যাবে 8/ওয়াই। এটা গুণ করলে কত, 20y 15 × 8। এটা গুণ করিনি কিন্তু, 15 × 8 গুণ হিসাবে এটা শেষে একবার গুণ করবো, শেষে কাটাকাটি করবো, ওয়াই সমান কত হবে এটা চলে আসবে। তাহলে এটা যদি আমরা কাটি দেখো, 4 দিয়ে 4 × 2 = 8, 4 × 5 = 20 হবে, আর 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, মানে কত আসবে 3 × 6। তাই এখানে দেখো 6 এসছে। ঠিক আছে, তাহলে কী পেলাম, 6 দিন পেলাম। এবার আমরা শেষে লিখে দেবো, অতএব 20 জন শ্রমিক 6 দিনে অনুরূপ একটি যন্ত্র তৈরি করতে পারবে। এইভাবে আমাদের করতে হবে। আগে যেটা করেছিলাম এটা এটা এই যে সমস্যাটা কেন নিলাম, এটা হচ্ছে ব্যস্ত সমানুপাতে বললে কীভাবে করতে হয় সেটা বোঝানোর জন্য। তাহলে তোমাদের সরল সমানুপাতে হলে কেমন করতে হয় আর ব্যস্ত সমানুপাতে হলে কেমন করতে হয়, দুটো বুঝে এই 2 টাইপের অঙ্ক তোমাদের আসে। ঠিক আছে, 2 টাইপের অঙ্ক। এবার এই দুটো যে সমস্যা, এটা তো সমানুপাতের নিয়মে করলাম। এবার এই সমস্যা দুটোকে আমরা সংক্ষিপ্ত নিয়মে, এর থেকেও দেখবে সেটা আরও সহজে লাগবে। সেখানে একটা যদি একটু ডিফিকাল্টি থাকবে, সেটা যদি বুঝতে পারো সহজে, অবশ্যই এর থেকে তোমাদের সহজ লাগবে। দেখো তোমাদের কি সহজ লাগে, আমার মনে হয় তো ওটা সহজ লাগবে। তোমাদের কোনটা সহজ লাগে তোমরা সেইভাবে করবে। চলো তাহলে সেই পদ্ধতিটা দেখে নেওয়া যায়। সমস্যা তো বলতে হবে না, সমস্যা যেমন করে নিয়েছিলাম, এবার পদ্ধতিটা শুধু বলবো। দেখো এখানে কি হবে, এখানে যে লিখতে, এখানে আগের মতো অত বড় লিখতে হবে না। এটা শুধু বাড়লে কী হয় সেটা, মানে যেহেতু এটা বাড়ানো আছে 6 থেকে 14, মানে বেড়ে গেছে, তাই বাড়লে কী হয় সেটা লিখেছে, আর কমলে কী হয় সেটা আর লেখার প্রয়োজন নেই। তাই দেখো, তাহলে 6 যদি বলেছে বইয়ের সংখ্যা বাড়লে বইয়ের মূল্য বাড়বে, এক্ষেত্রে লিখতে পারো বা এখানে লিখতে পারো, এখানে বা এক্ষেত্রে দিয়ে কমা দেবে, লিখবে বইয়ের সংখ্যা বাড়লে
বইয়ের মূল্য বাড়বে। তাই তো হচ্ছে, যা হবে সেটাই এখন লিখবো। লেখার পর কি করবো দেখো, এখানে এবার কাজটা দেখো। আগে তো সরল সমানুপাতের ক্ষেত্রে এটা সরল সম্পর্কে থাকবে, অনেক কিছু লিখেছিলাম। এক্ষেত্রে একটু বুঝতে হবে কি করতে হবে। এখানে বইয়ের মূল্য যেহেতু নির্ণয় করতে হবে, তাই এখানে লিখব নির্ণয় বইয়ের মূল্য। লেখার পরে এই 453 এখানে যেটা থাকবে এখানে 453 আছে, যেটা থাকবে সেইটা সংখ্যাটা এখানে লিখে নেবো, নিয়ে গুণ চিহ্ন দেবো। তারপরে এবার এখানে কি গুণ করব, এটাই হচ্ছে মূল বিষয়। এখানে এইটা যদি ধরতে পারো তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এই পর্যন্ত সব ঠিক আছে। এবার এখানে কোন গুণটা হবে, কি সংখ্যা গুণ হবে, এই এই যে এই অনুপাত নিয়ে দেখো, এখান থেকে যেটা পাবো 6:14 সমান সমান 6/14, 6/14। এই যে ভগ্নাংশ নেব না এই অনুপাত নেব, 14:6 বা সমান সমান 14/6, এই দুটো ভগ্নাংশ। 6/14 নেব না, বা 6/14 নেব না, 14/6 নেব। মানে দুটো ভগ্নাংশ, 6/14 না 14/6, এই দুটো ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা এখানে গুণ করব। এখানে একটা ভগ্নাংশ গুণ করতে হবে। এর আগে তো অনুপাত দিয়ে করেছিলাম, মানে 6/60 বা 40/6 কেন কোনটা নেবো সেটার জন্য ওই সরল সমানুপাত দিয়ে করেছিলাম, তাই তো। এখানে ওটা না করে আমরা যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতিতে করছি, সেই জন্য এখানে দেখব কোন ভগ্নাংশটা নেব। এটার মধ্যে এই 6 আর 14-র মধ্যে যে ভগ্নাংশ তৈরি হবে 6/14 বা 14/6, এই দুটো ভগ্নাংশের মধ্যে 6/14 বা 14/6, এটা ভালো করে বুঝতে হবে কোন ভগ্নাংশ নেব। সেটা বুঝতে গেলে এই দুটোর মধ্যে কোনটা নেব সেটা বুঝতে গেলে এই সম্পর্কটা ভালো করে লক্ষ্য করো। এখানে বলেছে বইয়ের সংখ্যা বাড়লে বইয়ের মূল্য বাড়বে। বইয়ের মূল্য বাড়বে কখন, কোনো একটা সংখ্যার সঙ্গে। যখন কোনো একটা সংখ্যার সঙ্গে এই কোন ভগ্নাংশটা গুণ করলে এই যে পুরো রাশিটার মান বাড়বে বলো তো। এই 6/14 গুণ করলে বাড়বে না 14/6 গুণ করলে বাড়বে। যেহেতু এখানে মূল্যটা বাড়বে বলেছে, তাহলে আমাকে এমন ভগ্নাংশ গুণ করতে হবে যে ভগ্নাংশটা গুণ করলে এই রাশিটার মান পুরোটা বাড়বে, 1-এর থেকে বড় হবে। তাহলে 1-এর থেকে মানে এই যে বইয়ের মূল্যটা বাড়বে, বইয়ের মূল্য বাড়বে মানে কি 1-এর থেকে বড়। এখানে দেখো 1-এর থেকে বড় কোনো সংখ্যাকে ভালো করে একটু বুঝে দেখো, কোনো সংখ্যাকে 1-এর থেকে ছোট সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে তার মানটা কিন্তু কমে যাবে। কিন্তু কোনো সংখ্যাকে যদি 1-এর থেকে বড় কোনো সংখ্যা দিয়ে, 1-এর থেকে বড় ভগ্নাংশ দিয়ে গুণ করি, ঠিক আছে, 1-এর থেকে ছোট ভগ্নাংশ দিয়ে গুণ করলে সেই সংখ্যার মানটা কিন্তু কমে যাবে। কিন্তু 1-এর থেকে বড় ভগ্নাংশ দিয়ে যদি গুণ করি কোনো সংখ্যাকে, সেই সংখ্যার মানটা বেড়ে যাবে, মানে 453 থেকে সেটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে কোনটা এই দুটো ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা 1-এর থেকে বড় ভগ্নাংশ। তো 1-এর থেকে বড় বিচার করতে গেলে আমরা কি দেখব, যে ভগ্নাংশর লবটা বড় সেটাই হবে 1-এর থেকে বড় ভগ্নাংশ, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে যে ভগ্নাংশের লব, বা তাহলে এখানে 14/6, এর লব বড় না এর লব বড়, তাহলে নিশ্চয়ই এর লব বড় 14/6। তাহলে আমরা এখানে এই 14/6 ভগ্নাংশটা নিয়ে গুণ করব। তাহলে বোঝা গেল, যদি এখানে বাড়ে মানে বাড়লে বাড়ে, তাহলে আমরা 1-এর থেকে বড় ভগ্নাংশটাই এখানে গুণ করব। এই হচ্ছে মূল বিষয়। যদি দেখাতো এখানে কমতো, আরেকটা উদাহরণ নিয়ে দেখবো সেখানে কমছে, সেরকম একটা উদাহরণ নেবো, নিয়ে আমরা দেখবো সেখানে কমছে, তখন কি 1-এর থেকে ছোট কোন ভগ্নাংশটা হয় সেটা নিয়ে গুণ করব। বোঝা গেল, বোঝাতে পারলাম? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো, তাহলে এখান থেকে এখানে আমাকে গুণ করতে হবে 1-এর থেকে বড় যে ভগ্নাংশটা, তাহলে সেই ভগ্নাংশটা কোনটা, সেই ভগ্নাংশটা হলো হচ্ছে 14/6। তাহলে সেইটাই আমরা এখানে গুণ করেছি। দেখো 14/6 এই ভগ্নাংশটা গুণ, এখানে কখনই 6 তোমার প্রশ্ন আসবে কেন 14/6 নিলাম, যেহেতু এটা বাড়ছে সেই জন্য 1-এর থেকে বড় ভগ্নাংশটা গুণ করলাম। ঠিক আছে, গুণ করলে এবারে যে এককটা আছে তার মূল্য কত, মূল্য এককটা লিখবো, এখানে মূল্য টাকা হবে, সেই এককটা লিখলাম, লিখে এবারে এটা কাটাকাটি করবো, আর কোনো কাজ নেই। এইটা শুধু মেন কাজ ছিল, এইটা কোনটা হবে, এই মেন কাজটা হয়ে গেল। এবারে কাটাকাটি যেমনভাবে করে সেটা করবো। সেইভাবে করলে কি আসে, কাটাকাটি যদি করি, আগে তো কাটাকাটি করলাম, তাহলে এটা হবে 2
না 2 নয় 7 হবে, 7 আর 2 3, আর এটা কাটলে 151, 3টা যদি কাটলে 151, আগে তো করলাম ওটা, এটা 151 আগে যেটা করলাম, তাহলে এটার মান কি হবে, মান যেটা 1057 হয়ে গেল। এটার কাজ আমরা এই হয়ে গেল। তাহলে এবার অতএব কী হবে, অতএব যা লিখতে হয় 14টি অঙ্ক বইয়ের দাম, 14টি অঙ্ক বই কিনতে 1057 টাকা লাগে। তাহলে এইটাই হচ্ছে এখানের মেন কাজ, ঠিক আছে। এবার চলো আরেকটা অঙ্ক নিয়ে বোঝা যায়। সেই অঙ্কটা, তাই তার এটা আর বলতে হবে না, শ্রমিকের ভাষা, ব্যাস এটা হয়ে গেল। এবার এখানে কি হয় বলো তো, শ্রমিকের সংখ্যা যদি বাড়ে সময়টা কমবে, একটা যন্ত্র তৈরি করতে শ্রমিকের সংখ্যা বাড়লে সময় কমবে, তাহলে এখানে কি হচ্ছে, কমছে। তাহলে অতএব নিম্ন সময় সমান আর ইন্টু, কোন ভগ্নাংশ কমছে মানে কি, 1-এর থেকে ছোট ভগ্নাংশ গুণ করতে হবে। তাহলে 1-এর থেকে ছোট ভগ্নাংশ কোনটা হয়, উপরে তাহলে 15-র 20 হবে, উপরের লব বেশি হলে সেটা বড় হয়ে যায়, তাহলে এখানে গুণ হবে 15-এর 20, তাই গুণ করা হয়েছে। এককটা কি, দিন, তাই দিন লিখলাম। বা এটা কাটাকাটি করলে যা হয় সেটা কত হয়, কাটাকাটি করে আগে পেয়েছিলাম 6 দিন, ঠিক আছে। 4 দুগুণ আবার দেখে নে আরেকবার, 4 দুগুণে 4 5 20, 4 5 দিয়ে 3 5 15, তার মানে 6 দিন, ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে বোঝা গেল, যদি শ্রমিকের সংখ্যা যদি একটা বাড়লে কমে, তখন সঙ্গে সঙ্গে 1-এর থেকে ছোট ভগ্নাংশ গুণ করবো। তাহলে আগের উদাহরণের সঙ্গে এই উদাহরণ দুটো একই, আগের পদ্ধতির সঙ্গে এই পদ্ধতি, কোন পদ্ধতিটা তোমাদের সহজ লাগছে সেটা কমেন্ট করে তোমরা আমাকে জানাও। এবারে দেখো, আগে যেসব সমস্যা দুটো করলাম সেখানে 2টো চলরাশি ছিল, এবার এখানে দেখো 3টে চলরাশি আছে। এরকম যদি একটা কোনো সমস্যা থাকে, তাহলে সেটা কি ত্রৈরাশিক পদ্ধতিতে করা যাবে? অবশ্যই করা যাবে। সেইটা কীভাবে করতে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ছাত্রছাত্রী বন্ধুরা, এতক্ষণ ধরে যারা এই ভিডিওটি দেখেছো তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওর বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা করতে পারো। ভালো থেকো, বেস্ট অফ লাক।